তারানাথ, তারানাথ, ওঠো, আমি এসেছি। মধুর স্বর কানে যেতেই আমি জেগে উঠলাম। এ কি, এত আলো! চোখ ভেসে যাচ্ছে এত আলো। তুমি কে? আমি ঋতুপ্রিয়া। নামটা শুনেই আমি চিনতে পারলাম। যক্ষিণী জগতের এক লাস্যময়ী যক্ষিণীর নাম ঋতুপ্রিয়া। কিন্তু আমার কাছে কেন? আমি তো তোমায় ডাকিনি। কি হে শ্রোতা বন্ধুরা, কেমন আছো তোমরা? গপ্প জুজুতে আবারও তোমাদের সকলকে স্বাগত। নিশ্চয় নতুন বছর দারুণভাবে শুরু করেছো তোমরা। 2026-এর দ্বিতীয় সপ্তাহে এই গপ্প জুজু তোমাদের জন্য আমাকে নিয়ে এলো। তোমরা অনেকেই চাইছিলে যে ঠাকুর মশাইয়ের কাছ থেকে নতুন গপ্প শুনবে বলে। তাই আজকের গল্প তিনি তার কলমে তারানাথ তান্ত্রিক ও বসন্ত মোহিনী। তাহলে শুনে নেওয়া যাক। সখী যতনে রাখিও শ্যামরাই, সখী যতনে রাখিও শ্যামরাই, গাথিয়া রাখিও জ্যোতির মালায়, জ্যোতির মালায়, সখী যতনে রাখিও শ্যামরাই, মালা খানি সই রেখো, মালা খানি সই রেখো, বেনি লতিকায়, সখী বাঁধিয়া রাখিও শ্যামরাই, সখী যতনে রাখিও শ্যামরাই, সখী যতনে রাখিও শ্যামরাই। বাহ! এ কি, তুমি তুমি কখন এলে? ছি ছি ছি, কি লজ্জা! এ বাবা! লজ্জা কিসের? এ তো আনন্দের কথা। সংসারের সর্ষে পেশা জাঁতা কলে পড়েও যে তোমার গলার সুরটা এখনো মরে যায়নি, এ তো আনন্দের কথা গিন্নি। আহা, সে কি মিঠে গলার গান ছিল তোমার। আচ্ছা গিন্নি, আমাদের সেই শুরুর দিকে দিনগুলো কেমন ছিল না? 10টা-5টা অফিস করে সন্ধে যখন ঘরে ফিরতাম, তখন বুক ভরে যেত গোড়ে ফুলের গন্ধে। তুমি রেকাবিতে মালা ভিজিয়ে রাখতে। কারণ তুমি ফুলের গন্ধ ভালোবাসতে। ভালো তো আমি এখনো বাসি, কিন্তু কই, তুমি তো আর মালা গাঁথো না। যা, এখন যেন আমার হাতে সেই সময় আছে। এই সংসারের 29,33 কাজ সামলাতে সামলাতেই তো সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় গো। বুঝেছি, সংসারই সব স্বাদ আহ্লাদ অসাড় করে দেয় মানুষের। নয়তো আগুনে যে কলি জেগেছিল প্রিয় অলির গুঞ্জরণে, বৈশাখী ঝড় ঝরিয়েছে তারে সময় বিস্মরণে। থামো তো, আর কাব্যি করতে হবে না। নাও, গরম গরম খেয়ে দেখো দেখি কেমন হয়েছে। ও বাবা, এখন আবার মালপোয়া? হ্যাঁ গো, শীত তো যেতে বসলো। গুঁড়ি আর নারকোল ছিল। কি করি ভাবছি, হঠাৎ মনে হলো 4টি মালপোয়া ভেজে ফেলি। আর তুমিও ঘরে আছো, গরম গরম খেতে পারবে। নয়তো অফিস থেকে আসতে আসতে এইসব ঠান্ডা জল হয়ে যায়। এই সময় দরজায় ধাক্কা পড়ল। এ কি, কে আবার এলো এখন? দাঁড়াও, দেখে আসছি। গিন্নির বাড়িয়ে দেওয়া গরম মালপোয়ার রেকাবিটা তার হাতেই রেখে রান্নাঘরের দালান থেকে নেমে এসে সদর দরজা খুললাম।
আর খুলতেই এক গাল হাসি মাখা কিশোরীর মুখ দেখা গেল। আরে এখনো তুমি তৈরি হওনি যে? কেন বলো তো? আজকে আমাদের কোথাও যাওয়ার কথা ছিল। আরে কথাবার্তার আবার কি আছে, এমন একখানা বসন্তের বিকেল, রবিবারের ছুটির দুপুরে পাঁঠার মাংস আর চামড়মণি চালের ভাত খেয়ে সপ্তাহের এই একটা দিন নবাবী মেজাজে ভাত ঘুম দিয়ে উঠে তুমি আর আমি আর কি করতে পারি? জানোই তো, মোল্লার দৌড় মসজিদ অবধি। আমি বললাম, বুঝতে পেরেছি, মটলেন যেতে হবে তো। তা বেশ, তো যাব। তুমি এই বেলা ভেতরে এসো, গরম মালপোয়া অপেক্ষা করছে তোমার জন্য। মালপোয়া বৌঠান বানিয়েছেন বুঝি? অবশ্যই, তিনি অন্তর্যামী কিনা জানতেন ঠাকুরপো আসবেন, তাই আগে ভাগে বানিয়ে রেখেছেন। হ্যাঁ চলো চলো, যাচ্ছি, আমি যাচ্ছি। তবে খেতে খেতে তুমি তৈরি হয়ে এসো, বেশি দেরি করা যাবে না। আমার উপর হুকুমনামা জারি আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বৌঠানের আদেশ জানাতে জানাতে একটু যেন লজ্জা পেল কিশোরী। আমি দেখলাম, কিছু বললাম না। তাকে নিয়ে ভিতরে এসে বসার ঘরে বসিয়ে নিচে বলতে যাব সবে গিন্নিকে, ওমা, তার আগেই সে দু হাতে দুটো রেকাবি নিয়ে চৌকাঠে এসে দাঁড়িয়েছে। নমস্কার বৌঠান, কেমন আছেন? এই চলে যাচ্ছে ভাই, নিন মুখে দিন একটু, আমি জল আনছি। আপনারা চা খাবেন তো? না না, চাটা আর এখন খাবো না, ঠাকুর মশাইয়ের ওখানে তো যাচ্ছি। বোঝেনি তো, আজ একটু অবেলাতেই খাওয়া দাওয়া হয়েছে, এখন আর ইচ্ছে করছে না চা খেতে। বেশ বেশ, ঠিক আছে। কিশোরী, তুমি একটু বসো, আমি তৈরি হয়ে আসছি। বলেই আমি ভিতর ঘরে এসে চটপট সরস্বতী পুজোয় ভাঙা পাঞ্জাবিটা চড়িয়ে নিলাম গায়ে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে অল্প একটু চিরুনি চালিয়ে চুলগুলোকে ভদ্রস্থ করে বেরিয়ে এলাম কিশোরীর কাছে। কিশোরীর খাওয়া হয়ে গিয়েছে, আমার রেকাবিটিও ঠান্ডা। তাড়াতাড়ি মালপোয়া খেয়ে গিন্নিকে ডেকে বললাম, তুমি দরজাটা বন্ধ করে দাও। বেশি রাত করো না যেন। না না, কম বেশি নয়, সমান সমান, বলল কিশোরী। গিন্নি বুঝতে না পেরে ভ্যাবাচাকা খেয়ে বলল, তার মানে কি ঠাকুরপো? আমি তো ঠিক বুঝতে পারলাম না। আরে বুঝতে পারছেন না বৌঠান, আমি আর বিভূতি দুজনেই ঠিক সময় যে যার বাড়ি পৌঁছে যাব। ও তাই বলুন। হ্যাঁ, দূর ছাড়ো তোর কথা। কিশোরীটা ওই রকম, বেশি কথা না বলে থাকতেই পারে না। এখন তুমি দরজাটা বন্ধ করে দাও। চলো চলো কিশোরী, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। কিশোরীকে নিয়ে হাঁটতে শুরু করলাম। তারপর ট্রাম ধরে মটলেনের গলিতে নেমে তেলে ভাজার দোকানে দাঁড়াতে হলো। সবে কড়া নামিয়েছে গরম। বেগুনি আর ঝাল ঝাল মুচমুচে ডালের বড়া কিনে শালপাতার মোড়ক দুটো দু হাতে ধরেছি। কিশোরী বলল, দাঁড়াও, আমি আসি। বলেই সে গেল পাশের দোকানটায়। পাসিং শো নিতে হবে তো। শেষমেশ সব রকম নৈবেদ্য নিয়ে এসে যখন তারানাথের দরজায় কড়া নাড়লাম, তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। দরজা খুললেন তারানাথ। আমাদের দেখে কেমন যেন এক উদাসী গলায় বললেন, ভাগ্যিস আজ তোমরা এলে। মনটা বড্ড বায়না করছিল, যেন একা থাকতে চাইছিল না। মন বায়না করছিল? সে কিরকম ঠাকুর মশাই? বলল কিশোরী। তারানাথ বললেন, কি রকম আবার? এক একটা সময় আসে না যখন মন চায় কেউ কাছে থাকুক, দুদণ্ড কারোর সঙ্গে চারটি কথা বলি। কিছুই নয়, সাধারণ কথায়, তবুও সময়টা কারোর সঙ্গে কাটুক, একলা থাকবো না, ওই সেই রকম আর কি। আচ্ছা সে না হয় হলো, কিন্তু চারই কোথায়? তাকে ডাকুন, এই জিনিসগুলো তো দিতে হবে তাকে। মোড়ক দুটো দেখিয়ে বললাম আমি। তারানাথ বললেন, চারি নেই, তার মায়ের সঙ্গে গেছে এক আত্মীয়ের বাড়ি। তাহলে এবার এগুলোর কি হবে? আমায় দাও, আমি কি ব্যবস্থা করতে পারি না? তা নিশ্চয়ই পারেন,
তারানাথ চক্রবর্তী অসাধ্য কাজ কি কিছু আছে? মোড়কগুলো হাতে দিতেই তিনি বললেন, তোমরা বসো, এখানেই ব্যবস্থা হচ্ছে। তারপর সে একরকম ব্যবস্থা হলো বটে। শালপাতার মোড়কে বাড়তি পাতা তো ছিলই, তাতেই ভাগাভাগি হলো তেলে ভাজা। পাসিং শো চলে গেছে তারানাথের হাতে। হঠাৎ তারানাথ বললেন, জানো তো, এই সময়টা না বড় গোলমালে। আগে কোন সময়? এই যে বসন্তকালটা। তা তারানাথ মিথ্যে বলেননি। বসন্তকাল যদি না হতো তবে আজ রান্নাঘরে ভাজা পিঠের গোলা গরম তেলে ছাড়তে ছাড়তে আমার গিন্নি কিছুতেই সেই কোন যুগে শ্রীরাধিকা সৌদামিনীর পালার সখীদের গান সখী যত্নে রাখিও শ্যামরায় গাইত কি? বাতাসে আমের মুকুলের গন্ধ, কোকিল ডাকছে যখন তখন। এই সময়ে যদি গোলমাল না হয় তবে আর কখন হবে? মনে মনে ভাবলাম আমি। এইদিকে কিশোরীটাও আজ অন্যরকম হয়ে গিয়েছে। না কথার মাঝে ফুট সে ঠিকই কাটছে, কিন্তু তাও যেন আজ তার কথায় একটু বিশেষ সরসতা পাওয়া যাচ্ছে। এই যেমন এখন বেগুনি চিবাতে চিবাতে সে মিহি গলায় তারানাথকে বলল, তা তা ঠাকুরমশাই, এই গোলমেলের সময় কি গোলমাল হয়েছিল আপনার জীবনে বসন্তকালের বসে? সেই ঘটনা কি এই বসন্তে আমরা শুনতে পাবো না? বাবা কিশোরী, এমন অনুনয় করে গল্প শুনতে চাইছো তুমি? এও কি ঋতুরাজ বসন্তের কারসাজি? ভারী অবাক হয়ে বললেন তারানাথ। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, হতেও পারে, বোঝেনি তো সবারই গোলমাল হয়ে যাচ্ছে। কিন্তু আপনি গোলমাল করবেন না যেন, বরং গল্পটাই তবে আরম্ভ করুন। আমার কথাতেও নরম কৌতুক লক্ষ্য করে তারানাথ একটু হাসলেন। তারপর বিনা বাক্য ব্যয়ে গল্পের মধ্যে প্রবেশ করলেন। তখন ফাল্গুন মাস। সাংঘাতিক অশুভ লগ্নে আমি যক্ষিণী ঋতুপ্রিয়ার গ্রাস হতে বসেছি। নিজেরই দোষে এত বড় ক্ষতিটা হচ্ছে আমার, কিন্তু তখন যে আর আমার কিছুই হাতে নেই। সর্বস্ব চলে গেছে যক্ষিণীর হাতে। কারণ আমি উন্মাদনায়, যক্ষিণীর মোহিনী ছলনায়, তার নকল রূপের মোহে ভুলে আমার সকল শক্তি তাকে সঁপে দিয়েছি। এ আপনি কি বলছেন ঠাকুর মশাই? এও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। দেবতারা পর্যন্ত তেমন তেমন সময় নিজেদের সংযত রাখতে পারেন না, এ কথা পুরাণেও রয়েছে। একবার নয়, বারবার। ইন্দ্র থেকে চন্দ্র সকলেরই স্থানচ্যুত হওয়ার কাহিনী পাওয়া যায় পুরাণ প্রণালীতে। আর সেখানে আমি তারানাথ চক্রবর্তী। কি এমন ক্ষমতা যে অত বড় ছলনা এড়িয়ে যেতে পারবো? অম্লান বদনে নিজের স্বভাবের স্বীকারোক্তি উচ্চারণ করলেন তারানাথ। সত্যি কথা, বসন্ত না পাথরেও পুষ্প ফোটাতে পারে। তারানাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন, শুধু পুষ্প নয় হে, তার পাশে কাঁটাটাও জন্মায়। কাঁটাটা হলো কামনা, আর ওই কাঁটায় বিধে এমনই এক বসন্তর দিনে একবার আমি ঝরে যেতে বসেছিলাম। বাড়িতে আজ চারি নেই, ফলে প্রাপ্তমনস্ক সূচক আলোচনায় কোথাও কোনো বাধা নেই। তারানাথ আমাদের সমবয়সী, হয়তো একটু বড় হতে পারে, তবে বয়সটা কোনো ব্যাপার নয়। আমরা সব ধরনের আলোচনাই তার সঙ্গে স্বচ্ছন্দে করতে পারি, আগেও করেছি, আর এখনো সেই ধরনেরই কথাবার্তা শুরু হলো। তা সে কাহিনীটি কেমন? বসন্তে যেখানে পলাশ ফুটছে সেইখানে আপনি ঝরে যাচ্ছিলেন কেন? তারানাথ পাসিং শো ধরিয়ে বললেন,
ওই যে বয়স, সেই বয়স তো ছিল অমনি। ততদিনে আমি অনেক কিছুই শিখেছি। কিন্তু জানো তো, মানুষকে থেকেই শিখতে হয়। আমার ওই পর্বটা তখন বাকি ছিল কিনা, তাই জেনে শুনে বিষ পান করেছিলাম। আহ, ঘটনাটা বলুন না। বললাম আমি। তারানাথ বললেন, মুর্শিদাবাদ অঞ্চলের এক বন্যভূমি। সঠিক নামধাম ইচ্ছে করেই তোমাদের বলছি না, শুধু গল্পটা বলি, শোনো। সেখানে জলঙ্গি নদীর স্রোতে জন্মেছে একটা ছোট্ট নদী। তার নাম ধরো যশোধারা। নদীটির রূপ ভারী মনোরম। শান্ত স্বচ্ছ সেই নদীর পাড়ে গভীর বন। আমি তখন ওই বনেই দিন কাটাচ্ছি। সে কি, বনে দিন কাটাচ্ছেন? কিন্তু কেন? মনের বিষণ্ণতায়। সঙ্গিনী মধুসুন্দরী দেবীর কথা তোমাদের আগেও বলেছি। ইনিও তার মতোই এক উপদেবী। তবে আশ্চর্যের কথা, একে কোনো রকম সাধনা করে পেতে হয়নি আমায়। বরং ইনি নিজেই এক শুক্লা রাতে ঘুমন্ত আমায় জাগিয়ে নিজের বাসনা নিবেদন করতে আসেন। তারানাথ, তারানাথ, ওঠো, আমি এসেছি। মধুর স্বর কানে যেতেই আমি জেগে উঠলাম। এ কি, এত আলো! চোখ ভেসে যাচ্ছে এত আলো। তুমি কে? আমি ঋতুপ্রিয়া। নামটা শুনেই আমি চিনতে পারলাম। যক্ষিণী জগতের এক লাস্যময়ী যক্ষিণীর নাম ঋতুপ্রিয়া। কিন্তু আমার কাছে কেন? আমি তো তোমায় ডাকিনি। তাতে কি হয়েছে? আমি তোমায় ধরা দিতে এসেছি। এই বনে আমার বাস। পূর্বেও এক সাধকের সাধনায় আমি এখানে এসে তাকে সাড়া দিয়েছিলাম, কিন্তু সে আমার প্রেম ও প্রভাব বেশি দিন সহ্য করতে না পেরে নদীর জলে আত্মহত্যা করে। শুনেই আমার শিউরে ওঠাও উচিত ছিল, কিন্তু তখন আর আমি আমাতে নেই। আমি ভুলে গেছি আমার আজন্মের শ্রদ্ধাচার। আমি ভুলে গেছি আমার স্বরূপ। অল্প বয়সের রঙিন নেশা আমার চোখে তখন। এমন সুন্দরী এক প্রিয়া যে আমার কাছে এসেছে, সেঁধে এসেছে, তাকে গ্রহণ না করে ফিরিয়ে দেওয়ার কথা কোন পাগলই বা ভাবে? আমি বললাম, কিন্তু আমি অতটাও দুর্বল নই যে তোমার প্রেম সহ্য করতে পারবো না। তা আমি জানি। খানিক আগে বায়ুপথে এই বন অতিক্রম করে যাচ্ছিলাম, তখনই তুমি দৃষ্টিগোচর হলে। আহা, কি অপূর্ব দেহকান্তি পুরুষ! ঘুমন্ত, তবু কি লাবণ্য ওর মুখের! আমায় এই পুরুষধন অধিকার করতেই হবে। বুঝেছি। আমার প্রতি তোমার দয়া জন্মেছে দেবী। দয়া নয়, প্রেম। বলে মধুর হাসি হেসে ওঠে সেই যক্ষিণী। আমি তখন ব্যাকুল। দুহাত বাড়িয়ে তাকে বললাম, তবে এসো, আমার কাছে এসো। আমায় আর পর করে রেখো না। ধরা দাও আমার কাছে। না, এভাবে নয়। যতই হোক আমি এক যক্ষিণী, সহজে আমায় পাওয়া যায় না। এই যে তুমি বললে, বিনা সাধনায় তুষ্ট হয়ে তুমি আমার হতে এসেছ, আর এখন বলছো সাধনা না করলে তোমায় পাবো না। পাবে না তা তো বলিনি তারানাথ,
আমি বলেছি কিছু রীতি আছে যা তোমায় পালন করতে হবে। তা পালন না করলে আমারও সাধ্য নেই যে আমি আমায় তোমার হাতে দেব। বেশ তো, বলো বলো কি করতে হবে, বলো আমায়। আর ধৈর্য রাখতে পারছি না আমি। বলে উঠে দাঁড়ালাম তৎক্ষণাৎ। যক্ষিণী একদিকে হাত বাড়িয়ে বলল, ওই যে নদী বয়ে যায়, ওই নদীর নাম যশোধারা। ওই নদীর জলে স্নান সেরে এসো, তারপর বনফুলে এখানে অর্চনা করো আমার, তারপর পাবে আমাকে। হ্যাঁ তাই করছি। বলে আমি তৎক্ষণাৎ গিয়ে নদীর জলে স্নান সেরে এলাম। তারপর রাশি রাশি সদ্য ফোঁটা রক্ত পলাশ নিয়ে এসে অর্ঘ্য সাজালাম দেবীর। তাকে সামনে বসিয়ে উপদেবীদের উপকথায় থাকা যক্ষিণী তুষ্ট উপাচারে অর্চনা করতে লাগলাম। অবশেষে সে প্রসন্ন হয়ে বলল, এবার সময় হয়েছে। আমি তখন উন্মাদ হয়ে গিয়েছি। বরাকর নদীর ধারে মধুসুন্দরী দেবীর সঙ্গে থাকার সময় যে মধুর ভাব উপলব্ধি করেছিলাম মনে পড়ল সেই কথা। বিচ্ছেদ ঘটেছে তার আর আমার, সেই জন্য আমি বিরহী। বাড়ির লোকজন জোর করে ধরে নিয়ে গেলেও মনটা আমার শূন্যই ছিল। তাই আবারও পথে বেরিয়েছিলাম। তখন তোমাদের বৌঠানের সঙ্গে গাঁট ছড়া বাঁধা হয়নি। বসন্তকালের একটা মহিমা আছে, যে কোনো শুষ্ক প্রাণের প্রেম জাগিয়ে তোলে। আমারও তখন সেই দশা। আমি এক দৃষ্টে তাকিয়ে রয়েছি যক্ষিণী ঋতুপ্রিয়ার দিকে। সেও আমার দিকে সেভাবেই চেয়ে আছে। তখন রাত, সামনেই পূর্ণিমা। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে বনভূমি। ঝলমলে আলোয় রাতেই ডেকে উঠেছে কোকিল। প্রেমে পরিপূর্ণ রাত। যশোধারা নদীর হালকা স্রোতের আওয়াজ ভেসে আসছে। অপূর্ব মিষ্টি ফুলের গন্ধে চারিপাশ ভরা। রক্ত পলাশ, কৃষ্ণচূড়ার লাল শিমুলে তখন ফুল চেনা যাচ্ছে না, শুধু লালে লাল চারিদিক। সোনালি কাজ করা ময়ূরপঙ্খী রঙের একরকম পোশাক ঋতুপ্রিয়ার অঙ্গে। সে আমায় তীব্র আকর্ষণ করছে। এবার আমিও ডুবে যাচ্ছি তার বাসনায়। এমন সময় থামো, এই কি সর্বনাশের দিকে যাচ্ছ তারানাথ? তুমি কি আত্মবিস্মৃত হয়েছ? সরে যাও এখান থেকে। বলেই আমার হাত ধরে অবশ আমাকে কিছুটা দূরে ছুঁড়ে ফেলে দিলেন মধুসুন্দরী দেবী। প্রচণ্ড প্রতিঘাতে ক্ষুব্ধ হয়ে উঠল ঋতুপ্রিয়া। মধুসুন্দরী দেবীকে ভৎসনা করে বলল, কোন স্পর্ধায় তুমি আমার সাধককে পরম মিলন লগ্নে এইভাবে বিতাড়িত করলে? যে স্পর্ধায় ওকে করুণা করেছি, সেই স্পর্ধায় ওকে রক্ষা করেছি। তুমি কোন স্পর্ধায় আমার কৃপাধন্য ব্যক্তির দিকে লাভার্থ দৃষ্টি দিয়েছ? আমার ওকে ভালো লেগেছে, আমি ওকে কামনা করি। ও আমায় প্রার্থনা করেছে। এখন আমাদের মধ্যে তুমি কেন বাধা দিচ্ছ? চলে যাও এখান থেকে। আমাদের মিলনে বাধ সেধো না। মিলন? মধুসুন্দরী দেবী প্রবল অগ্নি দৃষ্টিতে তাকালো আমার দিকে। বলল, তারানাথ, তুমি এই যক্ষিণীকে কামনা করেছ? আমার প্রেম বিস্তৃত হয়ে তুমি ঋতুপ্রিয়ার প্রেম প্রার্থনা করেছ? তোমাদের আগেই বলেছি, তখন আমি অন্য আমি হয়ে গিয়েছি। নয়তো এতটা রূঢ় কথা কিছুতেই বলতে পারতাম না। কি বললেন আপনি? বললাম আমি।
হ্যাঁ হ্যাঁ, আমি প্রার্থনা করেছি, আমি চেয়েছি ওর সঙ্গ। তুমি আমায় ছেড়ে চলে গিয়েছো মধুসুন্দরী। তুমি বলেছো আর কখনো তোমার সঙ্গে আমার দেখা হবে না। তুমি তো চলে গেলে তোমার মতো, কিন্তু আমি তো তুমি নই। আমি মানুষ, অত অত সহজে প্রেম আমার মন থেকে মুছে যায় না। কি চরম বিরহে আমার দিন কেটেছে তুমি জানো না। সেই বিরহেরই টানে আমি পথে বেরিয়েছি, এই বনে এসে নির্জনে বাস করছি। আর এমন সময়ে উনি এসেছেন, উনি আমায় ধরা দিতে এসেছেন। আমি সাড়া দিয়েছি ওনার ডাকে। হ্যাঁ, আমি চাইছি ওনাকে। কিন্তু তুমি তো চরম সর্বনাশের দিকে যেতে বসেছো তারানাথ। তুমি জানো না এই যক্ষিণী ঋতুপ্রিয়ার চরিত্রাবলী কেমন? এ তোমার কতখানি ক্ষতি করতে পারে। ও জানে না, জানতেও চায় না, কিন্তু আমরা দুজনেই এখন তোমার বিদায় চাইছি। যাও এখান থেকে। এমন রাতটা অযথা নষ্ট হয়ে যাচ্ছে তোমার জন্য। চলে যাও এখান থেকে। তারানাথ, তুমিও কি তাই চাও? আমি এখান থেকে চলে গেলেই তোমার ভালো হয়? হ্যাঁ, আমিও তাই চাই। মধুসুন্দরী চলে গেলেন, কিন্তু আমি যেন আর সেভাবে সাড়া দিতে পারলাম না যক্ষিণী ঋতুপ্রিয়ার আহ্বানে। সে আমায় অনেকভাবে প্রলোভিত করার চেষ্টা করল। তারানাথ, তুমি আমায় লাভ করেছ, আমায় তুষ্ট করেছ। তারানাথ, আমায় গ্রহণ করো। কিন্তু আমি কেমন অসাড় হয়ে পড়ে রইলাম। বললাম, না দেবী, ক্ষমা করো আমায়। আজ আমি তোমায় তুষ্ট করতে পারবো না। আমি যেন কিছুই পারছি না, বড় অবশ হয়ে পড়েছি। ঋতুপ্রিয়া বিরক্ত হলো, কিন্তু জোর খাটালো না আমার উপর। এভাবে রাতটা কেটে গেল। পরদিন সকাল হলো। সকালে ঋতুপ্রিয়া থাকে না, সন্ধ্যের পর আসে। সেই দিনও এলো। আমি পলাশ গাছের তলায় বসে আছি। আজ অন্যরকম সেজে এসেছে সে। সম্পূর্ণ পাখির পালকের সাজ তার শরীরে, পাখির পালকের পোশাক, অঙ্গে পাখির পালকের গয়না, মাথায় তার পাখির পালকের মুকুট। কি বলবো, সেরূপ সত্যি বলতে কথায় বলার নয়। কিন্তু আজও বিফল হলো সে। আজও আমায় অনেকভাবে ডাকলো, কিন্তু আমি পাথর। কিছুতেই যেন ভুলতে পারছি না মধুসুন্দরীর সেই চোখ। দুটো পদ্ম পলাশ চোখের কি চাওয়াই যে চেয়ে গেল সে। যখন তাকে চলে যেতে বললাম, সে একটাও কথা বলেনি, কিন্তু শুধু চেয়ে গেল। ঠিক যেন এক কিশোরী, খুব নরম মন তার, এতটাই আঘাত পেয়েছে সে তার প্রেমিকের কাছে। চরম আঘাত পেয়ে ছলছল করে উঠছিল তার মায়া চোখ দুটো, কিন্তু একটাও গঞ্জনা আসেনি ঠোঁটে। নীরবে সে চলে গেছে, এক বুক বিরহ আর অবহেলা সহ্য করে। মধুসুন্দরীর ওই চোখ দুটো আমি ভুলতে পারছি না। কেন আমার সামনে এমন স্বর্গীয় রূপের রূপসী থাকার সত্ত্বেও কেন সাড়া দিতে পারছি না তার ডাকে? ভিতরে বাইরে আমি যেন পুড়ে যাচ্ছি। এমনই করে কেটে গেল দুটো দিন। তৃতীয় রাতে একই ঘটনা। আজই বসন্ত পূর্ণিমা। দিনের বেলায় ভাবি এখান থেকে চলে যাই, কিন্তু পা যেন চলতে চায় না। যশোধারা নদীর জল আমায় টানে।
এই বনের ফুলের গাছ আমায় বেঁধে রেখেছে। আকাশের চাঁদের জোছনা সন্ধে হলেই যেন আমায় পাগল করে তোলে। আমি যেন তিলে তিলে কেমন জীবন্ত মৃত হয়ে যাচ্ছি, কিছুতেই শান্তি নেই। যক্ষিণী কিন্তু হাল ছাড়েনি তখনও। সেই দিনই তৃতীয় রাত। কথায় আছে বারবার তিনবার। সেই জন্যেই বোধহয় আমার সর্বনাশ ঘনিয়ে এলো সেই রাতে। অবশ্য মধুসুন্দরী আগেই বলেছেন সর্বনাশ হবে আমার, কিন্তু আমি বয়সের ভুলে তার সেই ন্যায় উপদেশ নিইনি। তাই শিক্ষা পাচ্ছিলাম আরেকটু হলে। সেটা কি রকম? বলল কিশোরী। যশোধারা নদীর জলে রূপলি চাঁদের আলোর ছায়া। সমস্ত বন বাসন্তী গন্ধে ভরে রয়েছে। কামদেব যেন প্রতিটা ফুলে পাতায় রেণু ও পরিমলের মিশে রয়েছেন। আজ একটা ভুল না হয়ে যায় না। আমি কিন্তু তখনও নির্জীব, কোনো উত্তেজনাই আমার হচ্ছে না। কিন্তু ঋতুপ্রিয়া আজ অদমনীয়া। সে এবার জোছনার সাজে সেজে এসেছে। জ্যোৎস্নার সাজ? সে আবার কি জিনিস? সোজা ভাষায় বলতে গেলে তারার গয়না, জোছনায় প্রসাদন, আর নীলচে মেঘের পোশাক। এবার সে আর কোনো কথা বলল না, সরে এলো আমার কাছে। আমি কিছু বলার আগেই আমার গলায় পরিয়ে দিল মালাটা। যে সে মালা নয় কিন্তু, গোলক মঞ্জুরি ফুলের মালা। এ ফুল তোমরা চেনো না হয়তো। আগে না, কখনো নামও শুনিনি। এ ফুল খুবই বিরল একরকম ফুল। দুধে আলতা রঙের 7খানা পাবড়ির কোলে টুকরো টুকরো নীলমণি। গন্ধ অনেকটা কেয়া ফুলের মতো, তবে এর গন্ধ তার চেয়ে অনেক বেশি ঝাঁঝালো। সব জায়গায় ফোটে না। গ্রামগঞ্জের বনে বাদারে কখনো সখনো দেখা যায়। বিশেষ কিছু তন্ত্রে সবিশেষ কিছু উপদেবী অর্চনার অনুষঙ্গে এই ফুলের অর্ঘ্য ব্যবহারের উল্লেখ আছে। যেমন গন্ধবিলাসিনী নামক এক সুগন্ধ পিয়াসী উপদেবীর তুষ্টি সাধনায় এই ফুল চাই চাই। তা যাক সে কথা। এই ফুলের মালা আমায় পরিয়ে সে আমাকে যেন তার মোহে পুরোপুরি গ্রাস করে ফেলল। তারপর একটা কোমল হাত রাখলো আমার হাতে। গাঢ় দৃষ্টিতে খুব কাছ থেকে তাকালো আমার চোখে। চাপা স্বরে বলল, তারানাথ, তুমি কি আজও আমায় ফিরিয়ে দেবে? দেখো, আজই শেষ রাত। আর যদি তুমি আমায় তেমন করে বাঁধতে না পারো, তবে আমি চলে যাব। আর থাকতে পারবো না তোমার সঙ্গে। কোনোদিনও দেখাও হবে না আমাদের। তুমি কি তাই চাও? এইবার আমি যেন বরফ গলে জল হয়ে গেলাম। হাত বাড়িয়ে তার একটা কোমল হাত ধরে বললাম, না দেবী, আমি তো তা চাই না। আমি স্বার্থ করতে চাই আমার এই সৌভাগ্যকে। তুমি যে দয়া করেছ আমায়, আমি তার যোগ্য হতে চাই। কুরহ হাসি খেলে গেল ঋতুপ্রিয়ার ঠোঁটে। সে বলল, সত্যি তুমি আমায় হারাতে চাও না? না। বলতেই সে সরে গেল আমার কাছ থেকে হাত ছাড়িয়ে। এ কি দেবী, তুমি সরে যাচ্ছ কেন? সে উঠে দাঁড়িয়ে কঠিন গলায় বলল, আমি তোমায় পরীক্ষা করছিলাম তারানাথ। আমার প্রেমের যোগ্য তুমি হওয়ার ক্ষমতা রাখো না। তোমাকে আমি পরখ করছিলাম মাত্র। তুমি মূর্খ, তাই বোঝোনি যে আমি
কতখানি দুর্লভ। সে কি দেবী, তুমি আমায় নিয়ে খেলা করছিলে? হ্যাঁ, খেলা করছিলাম। এ আমার একরকম বিলাস, পুরুষের মন নিয়ে খেলা করা। কিন্তু না দেবী, না, তুমি এত নিষ্ঠুর হয়েও না। আমি ঘুমন্ত ছিলাম, কিন্তু এখন আর নেই। তুমি আমায় জাগিয়ে তুলেছ। দেখো দেখো, এই অসীম চন্দ্রালোকের মাঝে নির্জন বনভূমিতে শুধু তুমি আর আমি, আর তো কেউ নেই। আজ রাতে এখানে যে ঘটনাই ঘটুক তার সাক্ষী শুধু আমরা দুজনেই। একবারের মতো আমায় দয়া করো, ধরা দাও দেবী। আমি আর চাইব না, ধরা দাও আমায়। পাগল করে চলে যেও না। বলে আমি ভিখারির মতো দুহাত বাড়িয়ে তার দিকে এগিয়ে যাচ্ছি, আর সে এক পা করে পিছনে সরে যাচ্ছে। নির্মম হাসি হেসে বলছে, মূর্খ, মূর্খ, সত্যি তুমি পাগল। নয়তো এইভাবে দুঃসাহস দেখাতে না। আমার যোগ্য নও তুমি। আমি কৃপা করলেও তুমি সে কৃপা নেওয়ার ব্যক্তি হতে পারো না, তাই আমায় তুমি পাবে না। এখন বিলাপ করো। বলেই সে সরে যেতেই থাকলো। কি বলবো, ক্রমশ এমন করে চলতে চলতে আমরা কখন যশোধারা নদীর কাছে এসে দাঁড়িয়েছি টের পাইনি। ঋতুপ্রিয়া হঠাৎ জলে নেমে গেল। দেবী, দেবী, তুমি কি সত্যি আমায় ত্যাগ করে যেতে চাও? তবে এত আশা আমাকে কেন করালে? কেন দেখালে স্বপ্ন? কেন বললে তুমি আমার হতে এসেছো? তুমি আমায় কামনা করো। সবই ছলনা। না, হতে পারে তোমার ছলনা, কিন্তু আমি তোমার মতো নিষ্ঠুর নই। আমার অন্তর একবার তোমার কামনায় জেগে উঠেছে তখন সে যদি তোমায় না পায় তবে কিছুতেই শান্ত হবে না। আমি কিছুতেই এই অশান্ত হৃদয় নিয়ে বাঁচতে পারবো না। এই বলে আমি ঋতুপ্রিয়ার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলাম। কিন্তু সে তো জলে, বললাম আমি। আমিও জলেই নামলাম। পার থেকে ঝাঁপ দিয়েছি সোজা জলে। তখন আমি সাঁতার কাটার শক্তিতেই নেই। পূর্ণিমার ভরা কোটালে জলের স্রোত অত্যন্ত তীব্র গতিতে বইছে। যশোধারা আমায় জলঙ্গির অতলে তলিয়ে দেবে শেষে। আমি তা না বুঝেই মোহের বশে জলে ঝাঁপ দিয়েছি। আমি যখন জলে পড়ে আকুলি বিকুলি করছি, তখন নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে জলের উপর শূন্যে ভেসে অপরূপা যক্ষিণী ঋতুপ্রিয়া বিদ্রুপের হাসিতে ফেটে পড়ছে। এবার তুমি মরো তারানাথ। বিদায়। তোমার উন্মত্ততা আমায় বড়ই আমোদ দিয়েছে। এবার আমি আসি। বিদায়। আমি বোধহয় এবার জলে তলিয়ে যাব ঠিক এই সময়। আমি তোমাকে আগেই বলেছিলাম সর্বনাশের পথে যাচ্ছ। উঠে এসো, এখন বুঝলে তো? এ কি মধুসুন্দরী দেবী, আপনি? জলের নিচে একটা ঢাল হয়ে আমার ভেসে যাওয়া আটকে দাঁড়িয়েছে মধুসুন্দরী দেবী। আমি তাকে সামনে দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। অনুতাপের অশ্রু ঝরঝর করে ঝরছে আমার দুই চোখ বেয়ে। মধুসুন্দরী দেবী বললেন, কেঁদো না তারানাথ। পুরুষের পক্ষে এমনই স্বাভাবিক।
তোমাদের কাছে কোনো প্রতিশ্রুতিরই দাম হয় না যে, আমি জানি, কিন্তু আমি তোমায় অন্যরকম ভেবেছিলাম। ভাবিনি এত তাড়াতাড়ি তুমি এমন কিছু করতে পারো। আমি তখন মধুসুন্দরী দেবীর পা জড়িয়ে ধরেছি। জলের ভিতর দেবী আমার হাত ছাড়িয়ে বললেন, ঋতুপ্রিয়া এমনই, পাষাণ হৃদয় তার। সে পুরুষের অনুভূতি নিয়ে খেলা করে, তারপর তাকে পাগল করে দিয়ে চলে যায়। এই যশোধারা নদীর জলে অসংখ্য পুরুষ তলিয়ে গিয়েছে ওই যক্ষিণীর নিষ্ঠুরতায়। কিন্তু তোমার তো তেমন করে তলিয়ে যাওয়া চলে না। তোমার অনেক কাজ বাকি এখন। চলো, পাড়ে উঠে চলো। বলেই মধুসুন্দরী দেবী আমায় জলের উপরে নিয়ে এলেন। আমি তখন পরিশ্রান্ত, দেবীর পায়ের কাছে এলিয়ে পড়েছি। সেই অবস্থায় আমি বললাম, আমি না হয় অপরাধী, যতই হোক পুরুষ আমি, আমার পক্ষে কাজ স্বাভাবিক হতেই পারে, কিন্তু কিন্তু তুমি কেন আমায় ক্ষমা করে বাঁচাতে এলে দেবী? শুধুমাত্র আমার অনেক কাজ বাকি আছে বলে, তাই না? শুধু তাই জন্য নয়, তোমার যে কাজ আছে তা তোমাকে দিয়েই করাতে হবে। তাই তোমার মৃত্যু হতো না। আমি না এলেও যে কোনো কারণে তুমি ঠিকই বেঁচে যেতে, কিন্তু সেই জন্য আসিনি আমি। তবে তুমি কেন এসেছো দেবী? আমার মতো বিশ্বাসঘাতকের উপর তোমার এত দয়া কেন দেবী, কেন? এইবার মধুসুন্দরী দেবী বসে পড়লেন আমার মাথার কাছে। তারপর বললেন, তা তুমি বুঝবে না, আমি তোমায় বুঝিয়ে বলতেও চাই না। আমি যক্ষিণী, মানবী নই ঠিকই, কিন্তু মানবীদের মতোই আমাদের প্রেম, বিরহ, সুখ, দুঃখ, এই সব বোধগুলো সমান। তোমাকে আমি অন্য দৃষ্টিতে দেখেছি, আর সেই তাগিদেই তোমার কাছে ছুটে ছুটে আসি বারবার। সেই দিনও এসেছিলাম, কিন্তু না ঠকে তো তুমি শিখবে না, তাই এই অভিজ্ঞতাটা হলো। এখন ওঠো, ভোর হয়ে এসেছে। আর এখানে থেকো না, চলে যাও এখান থেকে। এই বন, এই নদী যক্ষিণীর, ঋতুপ্রিয়ার দখল করা জায়গা। বসন্তের শুক্লপক্ষে সে এমনই লীলা করে এখানে। ওর মায়ায় একের পর এক পুরুষ বশ হয়ে ছুটেও আসে। পূর্ণিমা ফুরিয়েছে, এখন সে আর এখানে আসবে না, কিন্তু তোমার উপর ওর নজর আছে। তুমি তো মরনি, তাই আবারও চেষ্টা করবে তোমার ক্ষতি করার। আর আমি জানি, মোহের বশে তুমিও ওর ডাকে সাড়া দেবে, ভুলে যাবে আমার কথা। তাই বলছি, এখান থেকে চলে যাও, কখনো আর এসো না। তোমার কাছে আমার এটাই অনুরোধ। সজল চোখে মধুসুন্দরী দেবী এই কথাগুলো বললেন। আমি উঠে বসলাম, তার পায়ে হাত রেখে বললাম, দেবী, আমার দোষ গুণ মুখে বলার কোনো দরকার নেই, তুমি সব জানো। শুধু বলো, এতখানি দিন জনে যখন তুমি কৃপা করেছ, তখন আমি চাই করি ওই কৃপাটুকু যেন হারাতে না হয় কখনো। মধুসুন্দরী দেবী আমার হাতের উপর দু হাত রেখে বললেন, তোমায় ছেড়ে যাওয়ার সাধ্য আমারও নেই তারানাথ। তাই যাই ঘটুক না কেন, আমি বারবার ফিরে আসব।
এই বলে তারানাথ চুপ করলেন। আমি বললাম, তারপর কি হলো? তারানাথ গম্ভীর অথচ ভরাট গলায় শান্ত স্বরে বললেন, তারপর থেকেই তাই হয়ে আসছে হে। আমি সাধু চরিত্র পুরুষ না, কোনো কালেই পুরোপুরি সেই পরিচয় আমার ছিল না। অবশ্য চারি জীবনে আসার পর থেকেই অনেক পরিবর্তন হয়েছে। তোমরা তো জানো ও মধুসুন্দরী দেবীর অংশ। দেবী কৃপা করে ওই কন্যা লাভ করিয়েছেন আমাকে, তাই আমি কিছুটা রক্ষণশীল হয়েছি। তবুও খুঁজলে ত্রুটি বিচ্যুতিও অনেক পাওয়া যাবে। সে কথা যাক, এর ব্যাপারে যদি আমার আত্মকথা শুনতে চাও তবে বলবো, আমি খুব একটুও লজ্জাও পাই না সেই সব কথা বলতে। বরং সগর্বে স্বীকার করি আমার সৌভাগ্যের। সৌভাগ্য কি রকম? বলল কিশোরী। মধুসুন্দরী দেবীর প্রেম লাভ করেছি যে, তাই। সত্যিকারের প্রেম জীবনে পাওয়া অসীম সৌভাগ্যের কথা। তোমরা কি বলো? কিশোরী কিছু বলল না। তারানাথের মুখের উপর এই ব্যাপারে নিজেদের মতামত দেওয়া আমার কাছে ধৃষ্টতা। কিন্তু আমি মনে মনে বললাম, সে আর বলতে, একজন পথ চেয়ে থাকে বলেই তো কাজ ফুরোলে দিনের শেষে ঘরে ফেরার টান টের পাওয়া যায়। মাথার উপর ছাদ আর পায়ের তলার মেঝে ঘিরে দাঁড়িয়ে থাকা চারপাশের দেওয়ালগুলো বাড়ি হতে পারে, কিন্তু তা তখনই ঘর হয় যখন সেখানে কেউ কারোর জন্য অপেক্ষা করে, কারোর কথা ভেবে বসে, গভীর প্রেম, যত্ন আর ভালোবাসা মিশিয়ে মধুর স্বপ্ন গুনতে গুনতে। এমন স্বপ্ন দেখার মানুষ সবাই পায় না জীবনে, তা তাদের দুর্ভাগ্য। কিন্তু যারা পায় তারা ধন্য। তবে আজ উঠি ঠাকুর মশাই। হ্যাঁ, চলো, আমিও উঠি। তারানাথ অল্প হেসে বললেন, যাও। আজকের গল্প তোমাদের কেমন লাগলো গো? আজকে কথকের ভূমিকায় সৌরভ, কিশোরীর ভূমিকায় অরিত্র, ঋতুপ্রিয়ার ভূমিকায় পম্পা, মধুসুন্দরী দেবীর ভূমিকায় স্বাতী, গিন্নির ভূমিকায় পিয়ালি, আর তারানাথের ভূমিকায় আমি হ্যাপি। নাট্যরূপ পম্পা, পোস্টার পিয়ালি, আবহ টিম অ্যানোনিমাস, আর সমগ্র পরিচালনা টিম গপ্পজুজু। তাহলে আজকের গল্পটা কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। অপেক্ষায় রইলাম। খুব শীঘ্রই ফিরবো এই গপ্পজুজু চ্যানেলে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।